আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। এবার সম্ভবত বড়সড় বিপদে পড়তে চলেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি মরিশাসে বসে তিনি যে প্রেস স্টেটমেন্টটা দিয়েছেন যে গঙ্গা জলবন্টন চুক্তি হবে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্থাপনের প্রথম পরীক্ষা। এই যে ড্যামেজিং স্টেটমেন্টটা, বাংলাদেশের ড্যামেজ কতটা হয়েছে সে তো বাংলাদেশ জানে, কিন্তু ভারত এর একটা কড়া প্রতিবাদ যে করবে সেটা গতকালকে আমি বলেছিলাম, প্রিন্সিপাল সেক্রেটারিকে প্রধানমন্ত্রী বলে দিয়েছেন রণধীর জয়সওয়ালকে একটা কড়া স্টেটমেন্ট রেখে দিতে। তিনি গ্রিন সিগন্যাল দিলে সেই স্টেটমেন্টটি তাকে বলতে বলা হবে। সে ছিল পরশুর খবর, গতকাল যেটাই বলেছি। এবার গতকালের খবরটা আমি আপনাদের বলি। গতকাল যেটা স্থির করা হয়েছে সেটা হচ্ছে খলিলুরকে তলব করা হবে। দিল্লিতে তলব করে আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্কর চাকরি তো কোর্ট করেছেন। বিদেশমন্ত্রী জয়শঙ্কর তাকে জিজ্ঞেস করবেন যে আপনার সঙ্গে এই ব্যাপারে এই কথার ভিত্তিতে কোনো কথা হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে কখন হয়েছে, আদৌ কি কথা হয়েছে আপনি আমায় পরিষ্কার জানান। আর যদি না হয়ে থাকে তাহলে কেন আপনি এরকম একটা স্টেটমেন্ট দিলেন ভারতের বিপক্ষে গিয়ে, তার কারণ আপনি দর্শান। আপনি যদি এই কারণ দর্শাতে না পারেন, ভারতবর্ষ থেকে যে সমস্ত সাহায্য আপনারা চাইছেন একটা সাহায্য আপনারা পাবেন না। পরিষ্কার মুখের ওপর বলে দেওয়া হবে, একটা সাহায্য আপনারা পাবেন না। আমরা যদি বিক্রি না করি, আপনি জোর করে তো আমার ঘর থেকে মাল তুলে নিয়ে যেতে পারবেন না। আমরা আপনাদেরকে দিই মাল, আমাদের ক্রেতার অভাব নেই। এই এত বড় ট্যারিফ গেল, ট্যারিফ দিয়েতে কিন্তু সবার কিন্তু জিডিপি পড়েছে। ভারতের জিডিপি কিন্তু 6 থেকে 8.2% উঠে গেছিল। পেট্রোল নিয়েও ভারতের কোনো সমস্যা নেই। সারা পৃথিবীর পেট্রোল নিয়ে সমস্যা হতে পারে, কিন্তু ভারতের কোনো সমস্যা হবে না। ভারত পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে যথাকিঞ্চিত সামান্য তেল দিয়ে নিজেরটা চালিয়ে নিতে পারবে। আমাদের তৈল শোধনাগারগুলো যেগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু আমরা সমস্ত রকমের তেল, আমরা ক্রুড অয়েল আমরা কিন্তু জোগাড় করে নিতে পারি। এবং ক্রুড অয়েল থেকে যে সারটা বেরোয় সেটাই খেতি বাড়িতে ব্যবহার করা হয়। ফলে আমাদের যে ক্রুড অয়েল বেরোচ্ছে, সার বেরোচ্ছে ক্রুড অয়েল থেকে, তাতে আমাদের দেশে সার আমরা চালিয়ে নিতে পারবো। এবং আমাদের যা স্টক করা আছে 6 মাসের, সেই স্টক থেকে মিলিয়ে মিশিয়ে আমরা চালিয়ে নিতে পারবো। কারণ ওই ব্লকেড, এগুলো খলিলুরকে বলবে না, এগুলো আমি বলছি, ওই যে ব্লকেড, ওই ব্লকেড কিন্তু আমেরিকাকে সরাতেই হবে। ডোনাল্ড ট্রাম্প একজন মিথ্যেবাদী লোক, তিনি কখন কি বলেন তার কোনো ঠিক নেই। এখন গতকালকে উনি বলেছিলেন যে চায়না নাকি অস্ত্র দেওয়া বন্ধ করে দেবে। চায়নাতে একটা দীর্ঘ স্টেটমেন্ট দিয়েছে, আমার সঙ্গে মানে ট্রাম্পের কোনো কথাই হয়নি। অর্থাৎ সেখানেও একটা মিথ্যে কথা উনি বলেছেন। আর ব্লকেট করে যেটা হয়েছে সেটা ওনার নিজের দেশের
মানুষের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আপনারা খোঁজ নিয়ে দেখবেন, আপনাদের যদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকে, বিভিন্ন স্টেটে $3 থেকে তেলের দামটা বেড়ে 6 থেকে 8 হয়েছে পার ব্যারেল, এই পার গ্যালন। আমি সত্য বলছি না মিথ্যা বলছি, সেটা আপনারা আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা যারা রয়েছে তাদেরকে একবার জিজ্ঞেস করে নেবেন। ফলে এই পরিস্থিতিতে ভারত কিন্তু তার তেল আমদানি কিন্তু যথারীতি চালিয়ে যাচ্ছে রাশিয়া থেকে, প্রচুর পরিমাণে ক্রুড অয়েল যা এনে বিদেশে সাপ্লাই করত ভারত, ইউরোপিয়ান ইউনিয়নে সাপ্লাই করার রাস্তা এখন বন্ধ, কারণ হরমুজ প্রণালী তো বন্ধ করে দিয়েছে, ব্লকেট করে দিয়েছে। ভারত যাবে না। আর জোর করে যদি ভারত যেতে চায়, ভারত গিয়ে আরামসে গিয়ে ইরান থেকে তেল নিয়ে আসবে, তোর বাপের ক্ষমতা থাকলে তুই আটকে দেখা। এই অবস্থায় যখন তেলের এত সংকট, মূল্য বৃদ্ধি এই জায়গায় পৌঁছেছে, বিদ্যুৎ নেই, হামে শিশু মারা যাচ্ছে, সম্প্রতি নাকি টিকা আসছে শুনলাম, কিন্তু যতটা ড্যামেজ হওয়ার ততটা ড্যামেজ হয়ে গিয়েছে। এখন ফার্দার যাতে ড্যামেজ না হয় তার জন্য এখন একেবারে মানে বৃহৎ আকারে একটা প্রোগ্রাম নিয়ে ওই শিশুদের টিকা দিতে হবে, যাতে আর ভবিষ্যতে আর না ছড়ায়। কিন্তু এইভাবে যদি গরম চলে, এই গরমে শিশুরা ঘেমে গিয়ে তাদের হাম কিন্তু প্রাদুর্ভাব কিন্তু আরো বাড়বে। সেই অবস্থায় দেশের একজন গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, যেভাবে নির্বাচন হোক না কেন, একদলীয় নির্বাচন ভারত বলে, যেভাবেই নির্বাচন হোক না কেন, তিনি এই ধরনের স্টেটমেন্ট ভারতের নাম করে দেন কি করে, যখন এই কথাটা হয়নি। আর এই যে কথাগুলো হয়, দর্শক আপনাদের মনে করিয়ে দিই, যাতে কেউ না অস্বীকার করতে পারে, তার জন্য কিন্তু অডিও রেকর্ডিং হয়, সামনেই কিন্তু অডিও থাকে, রেকর্ডার থাকে, যাতে কেউ অস্বীকার না করতে পারে। এবার আমাদের খলিলুর রহমান যাবেন কোথায়? যদিও যখন অডিও রেকর্ডারটা যখন টিপে দেওয়া হবে, তার সঙ্গে পরিষ্কার কি কথাবার্তা হয়েছে সেটা যখন হবে, তখন কিন্তু কূটনৈতিক মহলে তো আর আমাদের মতো নয় যে আমরা সমাজ মাধ্যমে লিক করে দিলাম। কিন্তু খলিলুর রহমানের প্যান্ট জামা কিন্তু হলুদ হয়ে যাবে। ভারত ঠিক করেছে ওইসব প্রতিবাদ করে কিছু হবে না। এদের চামড়া মোটা মোটা চামড়ায় যে যখন হয়ে যায় না, তখন ডুগডুগি বাজাতে হয়। এখন ঢোলের মতো বাজাতে হবে, মানে বাংলাদেশকে এখন ঢোলের মতো বাজাও। যেমন জামাত এসে বলেছিল না, আমরা আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে আমরা সাহায্য করব, কিন্তু আপনারা দেখবেন আওয়ামী লীগ ফিরলে যেন আমাদের ঢোল না বাজায়। কিন্তু আওয়ামী লীগ ফিরবে। আপনাদের একটা গল্প বলি, বিশ্বাসটা এমন বস্তু না, ছোট গল্প বলি। একটা লোকের একটা নদী পার হওয়ার একটা খুব দরকার ছিল, খেয়া টেয়া বন্ধ হয়ে গেছে। খেয়া পাড়ের একজন সাধু সন্ন্যাসী মতো মানুষ, সে ধুনি জেলে, সে রাম নাম কৃষ্ণ নাম জপ করছে। তো তাকে উদ্ভ্রান্তের মতো ঘুরতে দেখে সাধু জিজ্ঞেস করে, তুই কি করতে চাস? বললো, ঠাকুর আমি তো ওপারে যাব, কিন্তু কোনো নৌকো নেই, আমি যাবো কি করে? তো আমার নিজের উপরে বিশ্বাস রাখ, আর কৃষ্ণ নাম জপ, নদীর ওপর দিয়ে হাঁট। বললো, আমি ডুববো না? বলবে, না ডুববি না, নিজের ওপরে বিশ্বাস রাখ। বিশ্বাস এমন বস্তু, আত্মবিশ্বাস এমন বস্তু, ভক্তি এমন বস্তু, তুই যে ঠাকুরেই বিশ্বাস করিস না ওপরওয়ালায়, তার উপরে এতটাই বিশ্বাস রাখিস যেন 99.9% যেন না হয়, 100% হয়। তো সে কৃষ্ণ নাম জপতে জপতে আর্ধেক গিয়েছে, গিয়ে সে দেখছে জল এত স্রোত বইছে, তার মনে হয়েছে
যে এইবারে আমি ডুবে যাব। কৃষ্ণ নাম তখন ভুলে গিয়ে, যেই ভুলে গিয়েছে সঙ্গে সঙ্গে ডুবে গেছে। ওই জন্য আমি বলি বাংলাদেশের মানুষকে আপনারা আস্থা হারাবেন না, কনফিডেন্স হারাবেন না, আত্মবিশ্বাসকে বজায় রাখুন। আত্মবিশ্বাসী হচ্ছে সব। এই আত্মবিশ্বাস যতক্ষণ আছে না, আপনাদের কোনো শক্তি হারাতে পারবে না। এদের সব ঢোল বাজবে, ঢোল ঢোল বাজে রে বাজে রে ঢোল বাজে রে বাজে রে ঢোল, একটা গান ছিল না, এদের সব ঢোল বাজবে। গানটা আমি জানি, কিন্তু গানটা আমি যদি গুনগুনাই তাহলে পরে স্ট্রাইক খেয়ে যাব। তা সবাই ভালো থাকে। সাইফুল বাতিন টিটু লিখেছে, রাশেদ পদায়নের মতো এক নেলাসোদা ঘেটুরে ঠেক দেওয়ার ক্ষমতা ছাত্র দলের নাই। রাজনীতি না কইরা এই গরমে শশা বিক্রি করা কর হালার পোড়া। এটা লিখেছে ছাত্র দলের প্রতি সাইফুল বাতিন টিটু। কেন এটা লিখেছে তারপর একটু বলি। এই রাশেদ খান প্রধান, যার বাপ ছিল শফিউল আলম প্রধান, যে 7 মার্ডার ঘটনার আসামি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 জনকে মেরে ফেলেছিল, জেলে হয়েছিল, কপালের জোরে বেঁচে গিয়েছিল, জেল হয় না, বঙ্গবন্ধু মরার পর জেল হয়, তাকে জেল থেকে বের করে এনেছিল। তারই পোলা হচ্ছে এই রাশেদ প্রধান। আমি মুসলেকা প্রধানমন্ত্রী বলি, ঠিক আছে, একটা ভাষা আছে মিনিমাম আর কি একটা, কিন্তু এই তারেক রহমানকে সে কুলাঙ্গার বলেছে। তারেক রহমান সম্পর্কে সামান্যতম পোস্ট দেওয়ার কারণে অনেকেরই জেল হয়ে গেছে, গ্রেপ্তার করেছে, পিটিয়েছে, বাড়িঘর ভেঙেছে বা ভাঙবে। কিন্তু এই খুনির পোলা, এই আরেক খুনির পোলা, এই রাশেদ প্রধান, যারা ভাই বোন মিলে হচ্ছে দলের নাকি সভাপতি, সেক্রেটারি, মুখপাত্র, এরকম, তারেক রহমানকে কুলাঙ্গার বলার পরেও তারা কিছু বলে না। তালমে কুস্ত কালা হয় নাকি মিলকে ঝুলকে চলতেছে, আমরা বুঝতে পারতেছি না ঘটনা কি, কেন কিছু বলে না, কি কারণ, এই কি ভয় এত রাশেদ এই কি আরে রাশেদ প্রধান নাম, এই ছোট্ট একটা এখানে কটা দাঁড়িয়ে আছে, ওই আলাদিনের কি আলিফ লাইলার মতো লম্বা লম্বা কথা বলে। এদের লোক সংখ্যা কিন্তু 10টা না, কিন্তু তার সেক্রেটারিকে দেখলাম ইট নিয়ে ছাত্রদলের নেতাদের পিটাইতে গেছে। ওটা ঠিক মতো যদি লাগতো ছাত্রদলের নেতা মারা যাইত। মানে সাহস তার কই থেকে পায়? মানে আসলেই যে আমি বলি মুসলেখা সরকার, মুসলেখা দল, এটা তো সত্যি দেখা যায়। আসলেই ছাত্রদলকে এখন মানে বিএনপি লোকদের এখন আপনার কি বলে, বিএনপি লোকদের এখন শশাই বেচা উচিত। কারণ যারা 2টা দল 5টা, তাদের দলের সংখ্যা, দলের সদস্য সংখ্যা 5 জন 7 জন, তাদের বিরুদ্ধে কথা বলার সাহস শক্তি তাদের নাই। তারা কি করবে? এই বিএনপিরা কি করবে? এই ছাত্রদল কি করবে? একটা প্রধানমন্ত্রীকে কুলাঙ্গার বলে, এটা কিন্তু আমরা কখনোই, আর যাই বলি তারেক রহমানকে তার হাজারো সমালোচনা করতে, আমরা তো কুলাঙ্গার বলবো না, বলতে পারিও না। এই সাহস তারা কোথায় পায়? এটা বললে তারা ঠিক, আমি মুসলেখা প্রধানমন্ত্রী বলি তারেক রহমানকে, এই সংসদকে মুসলেখার সংসদ বলি, তাতে কত কথা, আমার উপর কত খেপা, নালা ছুটাই ফেলবে, তরে পায় নেই, ইত্যাদি ইত্যাদি কত রকম কথা বলে। আর সরাসরি একজন প্রধানমন্ত্রীকে কুলাঙ্গার বললো, সবাই চুপ। ঘটনাটা কি আমি তো বুঝতে পারলাম না। মানে কি এত ভয় যাদের 2-5টার দল লোক নাই যাদের, তাদের এত ভয় পায় কেন বিএনপি? তবে কি বিএনপি আসলেই মুসলেখা দিয়ে আসছে? মানে এত মুসলেখা, সাইফুল বাতিনের কথা, টিটোর কথাই ঠিক, যে 2 মাস পর, আজকে তো 2 মাস হয়ে গেল, 2 মাস পরে, যে 2 মাস পরে যে আজকে যে উনি স্বাধীনতা পদকের প্রদান করেছেন, যেখানে ওনার মাকেও স্বাধীনতা পদক প্রদান করা হয়েছে এবং ওনার মেয়ে জাইমা এটা গ্রহণ করেছেন, সেই অনুষ্ঠানে কি বক্তৃতা দিয়েছেন, সেই বক্তৃতা যদি একটু পোস্টমর্টেম করেন তাহলে কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে প্রধানমন্ত্রী কথা এবং কাজের সাথে আমরা এখন পর্যন্ত কোনো মানে সামঞ্জস্যপূর্ণ ইয়ে পাচ্ছি না। এটা প্রধানমন্ত্রীর বলতে পারেন যে হয়তো উনি আরো সময় প্রয়োজন, কিন্তু কথা হচ্ছে যে মর্নিং শোজটা দেয়, যে শুরুটা যদি আপনি দেখেন যে শুরুটা কেমন, শুরুটাই কিন্তু বলে দেয় যে ভবিষ্যৎ কি হবে। আমরা বিশ্বাস করতে চাই যে উনি ধরেন ক্ষমতায় থাকাকালীন জ্ঞান অর্জন করতে করতে উনি অনেক পরিশীলিত হবেন, অনেক বেশি প্রাজ্ঞ হবেন, অনেক বেশি জানবেন। কিন্তু মর্নিং শোজটা দে বলে একটা কথা আছে, ওনার ভেতরে কি কথা আছে সেটা আপনি জানেন না। মুক্তিযুদ্ধ নিয়েও কিন্তু ওনার অনেক বিতর্কিত বক্তব্য আছে। যেমন ধরেন
মুক্তিযুদ্ধের বাংলাদেশের কতজন নিহত হয়েছে এ নিয়ে প্রকাশ্য মঞ্চের মধ্যেই উনি কিন্তু বাদানুবাদ করেছেন ওনার মঞ্চে আরেকজন ওনার নেতা বক্তব্যের মধ্যে দিয়ে। এটা লন্ডনে হয়েছিল। সো ওনার মুক্তিযুদ্ধ নিয়েও কিন্তু ওনার যে একটা মুক্তিযুদ্ধের কতজন মারা গেছে, মুক্তিযুদ্ধে কি হয়েছিল, মুক্তিযুদ্ধ কি আসলে শুধু জিয়া রহমান করেছে নাকি মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ করেছে কি করে না, এ নিয়ে ওনার অনেক রকম কেস। যদিও আপনি দেখেন এই ভদ্রলোক 2001-এ যখন ক্ষমতায় আসে বিএনপি, তখন কিন্তু ইনি কিন্তু বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে গেছিলেন। হ্যাঁ, বঙ্গবন্ধুর মাজারে গেছিলেন, বিভিন্ন চার নেতা করছিলেন, অনেক চার নেতাকে নিয়ে কথা বলছেন, বিভিন্ন মুক্তিযুদ্ধ নিয়ে ওনার অনেক উচ্ছ্বাস ছিল। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ওনার মুক্তিযুদ্ধ নিয়ে তেমন কোনো উচ্ছ্বাস তো দূরের কথা, ওনার কি বলে, উনি এটার জাস্ট উল্টো দিকে। আজ মুজিবনগর দিবস, আপনি জানেন 17ই এপ্রিল। এই 17ই এপ্রিল আপনি জানেন যে এই দিন শপথ নেওয়া হয়েছিল। তো সেই শপথের দিন যদি মানে দিনের বেলা উনি 16ই এপ্রিল উনি দিনের বেলা স্বাধীনতা নিয়ে কথা বলেছেন এবং স্বাধীনতা পদক অনুষ্ঠানের কথা বলছেন, সেখানের কথাগুলো যদি আমরা একটু পোস্টমর্টম করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি যে কথাগুলো বলবো এখন সেটার সাথে কতটা মিল আছে। তিনি বলছেন তিনি শ্রদ্ধা জানিয়েছেন যুদ্ধাহত ও পঙ্গু মুক্তিযোদ্ধাদের। তারপরে তিনি বলছেন 1971 সালের স্বাধীনতা অর্জনের যুদ্ধ থেকে শুরু করে 2024 সালের দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধে প্রতিটি ক্রান্তি লগ্নে যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। উনি কিন্তু মানে যে কোনো জায়গাতে ওনার বক্তব্যের মধ্যে উনি কিন্তু ছোটখাটো বিষয়, ছোটখাটো দিয়ে কিন্তু ওনার দ্বিমতগুলো প্রকাশ করেন। যেমন ধরেন এই প্রথম উনি 24-এর আন্দোলনকে যুদ্ধ বলেছেন এবং 24-এর আন্দোলনকে স্বাধীনতা রক্ষার একটা যুদ্ধ হিসেবে অভিহিত, জনগণের স্বাধীনতা রক্ষার এবং উনি 71 সালের সাথে কিন্তু 24-কে মিলেছেন, যেটা জঙ্গিরা মিলাতে চায়। তাহলে ওনার এবং জঙ্গিদের মধ্যে পার্থক্য কি হলো? তাহলে আপনি যে বললেন যে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে উনি ভোট নিয়েছিলেন, তাহলে এখানে তো উনি তো মুক্তিযুদ্ধকে 1971 সালকে 1924-এর সাথে মিলিয়ে দিয়েছেন, তুলনা করে দিয়েছেন। এখানে উনি সরাসরি বলছেন এটা স্বাধীনতা রক্ষার লড়াই, স্বাধীনতা নাকি রক্ষার লড়াই হয়েছে সেটা 24 সালে, এবং 1900 কিনা বলে 71 সালে ছিল স্বাধীনতা অর্জনের লড়াই। দুটো শব্দ কিন্তু খুব কেয়ারফুলি সাইটেড। তো এটা কোনো ভাবার কারণে যেটা স্লিপ অফ টাং না, উনি খুব কেয়ারফুলি কিন্তু এই শব্দগুলো উনি ব্যবহার করেছেন। আমি আবারও বলি, কোট, 1971 সালের স্বাধীনতা অর্জনের যুদ্ধ থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে 2024 সালের দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ, প্রতিটি ক্রান্তি লগ্নে যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, তাদের প্রতি উনি শ্রদ্ধা জানিয়েছেন। শ্রদ্ধা জানাতেই পারেন, সবার সাথে, কিন্তু একটা হলো অর্জন এবং আরেকটা হলো রক্ষা, দুইটা স্বাধীনতা হিসেবে। এবং উনি 71 এবং 24-কে প্যারালাল করেছেন। তো এইটাই তো জঙ্গিরা চাইছে, স্বাধীনতা বিরোধীরা তো এইটাই চেয়েছে যে 71 সালের প্যারালাল আরেকটা কিছু করে দাও, সেটা ইতিহাসে জায়গা পাবে এবং সেটা স্বাধীনতা যুদ্ধ বা 1971 সালকে প্রশ্নবিদ্ধ করতে পারবে। যেটা ওরা চেয়েছে, তারেক রহমান সেটাই করেছেন। আমি কিন্তু নৈর্ব্যক্তিকভাবে তারেক রহমানের এই বক্তব্যটা বিশ্লেষণ করছি, এখানে কোনো ব্যক্তিগত কোনো বিষয় না। এরপর তিনি কি বলছেন, স্বাধীন বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে যারা দেশ এবং জনগণের জন্য স্মরণীয় অবদান রেখেছেন তাদেরকে রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত করতে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতা প্রবর্তন করেছিলেন, হুইচ ইজ ট্রু, যে রাষ্ট্রপতি জিয়া রহমানই এটা করেছিলেন। এবং সেখানে স্বাধীন বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে যারা দেশ ও জনগণের জন্য স্মরণীয় অবদান রেখেছেন তাদের জন্য। কিন্তু বাংলাদেশে এই স্বাধীনতা পদক ব্যবহৃত হয়েছে, স্বাধীনতা বিরোধীরা এই স্বাধীনতা পদক পেয়েছে। তো তারা কি অবদান রেখেছেন? বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেও কিন্তু অবদান রেখে স্বাধীনতা পদক নিয়েছেন। এটা বিএনপির আমলে এবং এরশাদ আমলে এটা বহু উদাহরণ হয়েছে। এবং এবারও যদি আপনি লিস্টটা খোঁজেন, আপনি লিস্টটা আপনার কাছে যদি থেকে থাকে, আমার কাছে নাই, আপনি লিস্টটা পড়ে শোনেন, এখানে আপনি ওই চক্রের লোক পাওয়া যাবে। আপনি তো বলে ফেলেছেন, আসলে আমার আসলে নতুন কিছু যোগ করার এখানে নেই। দুইটা দিবস সরকার চয়েস করেছে, দ্যাটস গুড। যে বিশেষ করে বিপ্লব এবং সংহতি দিবস, এটা তাদের রাজনীতির সাথে খুবই সম্পর্কিত।
তো জাতীয় দিবস হিসাবে যদি এটা গিলানোর চেষ্টা হয়, কিন্তু এটাতে অভ্যস্ত ছিল মানুষ। তো এটা নতুন, এটা যে খুব মানে মানুষকে চাপিয়ে দেওয়া হচ্ছে তা না। এর আগে থেকেই দেখেছে যে বিএনপি আমলে বিএনপি এই দিবসটাকে পালন করত। তাদের রাজনৈতিক জন্ম বা পুনর্জীবন যেটাই বলি, একটা বা দেশের মধ্যেও একটা রিকনসিলিয়েশনের যে ঘটনাটা ৭ই নভেম্বর তো একবারে ফেলে দেওয়া না। আমরা শুধু যে শুধুমাত্র স্বাধীনতার আগের গুলো স্মরণ করবো তা না, আমাদের পরবর্তী ডেটও তো আমরা স্মরণ করতে পারি। এখন নতুন করে আসছে যে 5ই অগাস্ট যদি সরকার করে, বা আমি জানি না এখন হয়তো ইনক্লুড করেছে কিনা, করতেই পারে তারা। সেই ক্ষেত্রে আপনার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সেটাও ঠিক আছে। আর সমবায় দিবস, এটা তো এরকম দেশের মধ্যে অনেকগুলো দিবস আছে, ওইগুলো আমি মনে করলাম যে সে একটা করেছে। কিন্তু আপনি রাইটলি পয়েন্ট আউট করেছেন 7ই মার্চ, যেটা ঐতিহাসিক ভাষণ, যেটাতে বলা হয় যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা অলমোস্ট সেখানে দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা একটা নীতিগত সিদ্ধান্ত, মানে চূড়ান্ত হয়ে গেছে, পুরো বাংলাদেশ জেনে গেছে সেদিন বাংলাদেশ স্বাধীনতার পথে চলে যাচ্ছে। এবং এটার বর্ণনা করার কিছু নেই, এটা ইতিহাস স্বীকৃত। এবং আপনি জাতিসংঘের ইউনেস্কোর উদাহরণ দিলেন, এবং বাংলাদেশে এর থেকে বড় ভাষণ, এর থেকে বড় উদ্দীপনামূলক, এটা বাদ দেন, এটা বঙ্গবন্ধু দিয়েছে। কিন্তু ভাষণ হিসাবেও যদি এটা চিন্তা করা হয়, যে উদ্দীপনা যেটাতে থাকে, যেভাবে মানুষ মানুষ জেগে ওঠে স্বাধীনতার জন্য এই ভাষণ শুনে, তো সেই ভাষণের দিনটাকে ইউনূস সরকার বাদ দিয়ে দিয়েছে। ইউনূস সরকার তো রাজাকারদের প্রতিনিধি ছিল, এটা তো সবাই জানে, তারা তাদের দৃষ্টিভঙ্গি থেকে বাদ দিয়েছে। কিন্তু